আচ্ছা, প্রিভিয়াস ইয়ারে এখানে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছিল এই প্রশ্নগুলো দেখলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবো যে এখান থেকে সৃজনশীল গুলার প্যাটার্ন কেমন বা কি ধরনের প্রশ্ন হয়। যেমন ধরো এখানে প্রথম যে প্রশ্নটা আছে রাজশাহী বোর্ড 2019-এর ক নাম্বার, তো র্যান্ডম সাধারণত বেসিক রিলেটেড ছোট ছোট যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো থাকে। এটার আসলে নির্দিষ্ট কোনো প্যাটার্ন থাকে না যে কোনো অধ্যায়ের ক্ষেত্রেই। তো এখানে খ নাম্বার যেটা আছে এটা হচ্ছে একটা প্রমাণ, ত্রিকোণমিতিক বিভিন্ন লজিক বা ফর্মুলা ব্যবহার করে তোমাকে প্রমাণ করতে হবে। আর গ নাম্বার যেটা এটা বলছে ছায়াকের অংশের ক্ষেত্রফল নির্ণয়। তো এই ক্ষেত্রফল নির্ণয় অংশ থেকে সাধারণত একটা প্রশ্ন খুবই ফ্রিকোয়েন্টলি এই অধ্যায়ের সৃজনশীলে থাকে। তারপর এখানে দ্বিতীয় যে সৃজনশীলটা আছে এখানেও দেখো এই যে খ নাম্বার ছায়াকের অংশের ক্ষেত্রফল নির্ণয়। আর গতে এটা ওই যে ত্রিকোণমিতিক প্রমাণ টাইপের একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে। 3 নাম্বার প্রশ্ন যেটা আছে এটা যশোর বোর্ড 2019-এর প্রশ্ন। এখানে লেখচিত্র আসছে। আর ক্যালকুলেটিভ একটা ম্যাথ, তোমার উদ্দীপক থেকে যে ইগুলা তথ্যগুলো দেওয়া আছে সেটা ব্যবহার করে সরাসরি ফর্মুলা প্রয়োগ। এটা তেমন জটিল কোনো না। এস ইকুয়ালস টু আর থিটা 9-10 করে আসছে তোমরা সেম টাইপের অঙ্কগুলা। তো লেখচিত্র হচ্ছে দ্বিতীয় যে কনসেপ্টটা যেখান থেকে আহ সাধারণত ইম্পর্টেন্ট, যদি তুমি চিন্তা করো যে কোন জায়গাগুলো থেকে ঘন ঘন প্রশ্ন আসে তাহলে এটা হলো আরেকটা জায়গা এই অধ্যায়ের জন্য। তারপর এই যে 4 নাম্বার প্রশ্ন, এখানে ছায়াকের অংশের ক্ষেত্রফল লেখচিত্র। এরপর 5 নাম্বার যে প্রশ্নটা আছে সিলেট বোর্ড 2000, এখানে শুধু বোর্ডের কোশ্চেন গুলা। এখানে এই যে ছায়াকের অংশের ক্ষেত্রফল লেখচিত্র অঙ্কন। তারপর 6-এ দিনাজপুর বোর্ড 2019, এখানে ছায়াকের অংশের ক্ষেত্রফল মানে একটা নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল বের করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। তারপর কোশ্চেন নাম্বার 7 যেটা আছে এইখানে তোমাকে একটা নির্দিষ্ট প্রমাণ করতে বলছে, ত্রিকোণমিতিক একটা প্রমাণ, ছোট এই প্রমাণগুলা খুব একটা কঠিন না। আর হলো লেখচিত্র অঙ্কন করতে বলছে। লাস্ট 8 নাম্বার এটা তোমাদের নিজেদের চেষ্টা করার জন্য দিছি। এটা ছিল 2018-র প্রশ্ন, এরপরে আর এই অধ্যায়টা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না, এই জন্য এর পরের প্রশ্নগুলো আর নাই। তারপর আবার তোমরা এই যে বোর্ড পরীক্ষা ফেস করবা, বাট প্যাটার্ন চেঞ্জ হওয়ার কথা না। এখানেও একটা ছায়াকের অংশের ক্ষেত্রফল আর হচ্ছে লেখচিত্র অঙ্কন করতে বলছে। তার মানে আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলা থেকে একটা ধারণা নিতে চাই, যেটা আমাদের সামনে স্পষ্ট সেটা হচ্ছে তুমি যদি লেখচিত্র অঙ্কনের অঙ্কগুলা পারো 1 নাম্বার, 2 নাম্বার ছায়াকের অংশের ক্ষেত্রফলের অঙ্কগুলো যদি পারো, তাহলে অলমোস্ট দেখা যাবে এই দুইটা নিয়ম থেকে একটা অঙ্ক মাস্ট আসবে। যে অঙ্কগুলাতে ধরো আসে নাই, তোমার লেখচিত্র আসে নাই, সেখানে কিন্তু দেখা গেছে যে ছায়াকের অংশের ক্ষেত্রফল আসছে, আবার ছায়াকের অংশের ক্ষেত্রফল না আসলে লেখচিত্র আসছে। তাহলে এই দুইটা নিয়ম পারার অর্থ হচ্ছে একটা তোমার মাস্ট কমন করে যাবে। এটা হলো বোর্ডের স্ট্যান্ডার্ড। যদি বোর্ড স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে প্রশ্ন আসে সেই ক্ষেত্রে হয়তো এটা কমন নাও পড়তে পারে। আর দ্বিতীয় হচ্ছে আর কোনটা, আর হলো ওই যে কিছু প্রমাণ আছে পার্টিকুলার, আর ওই যে সূত্রের ব্যবহার ইজ ইকুয়ালস টু আর থিটা বা এই ধরনের যে দু একটা সূত্রের ব্যবহার আছে, সেই জায়গাগুলো থেকে তুমি যদি অল্প কিছু অঙ্ক করো, তো ওই অঙ্কগুলা থেকেই সাধারণত মানে এই দুইটার বাইরে যে নিয়মটা সেই জায়গা থেকে প্রশ্ন থাকতে পারে। তার মানে পুরো অধ্যায়টাকে তুমি কিন্তু তিনটা ক্লাস্টারে ভাগ করতে পারতেছো, মানে তিনটা ভাগে ভাগ করে ফেলতে পারতেছো। 1 নাম্বার তুমি হলো লেখচিত্র অঙ্কনটা শিখবা, 2 নাম্বার ছায়াকের অংশের ক্ষেত্রফল নির্ণয় করে শিখবা, এখানে যে কেস গুলা হইতে পারে সম্ভাব্য ভেরিয়েশন গুলা হইতে পারে সেগুলো একটু দেখবা। আর 3 নাম্বার হচ্ছে ওই যে ইম্পর্টেন্ট যে প্রমাণমূলক যে অঙ্কগুলো আছে, তারপর সূত্রের ব্যবহারের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো দেখবা শেষ। এই জন্য এই অধ্যায়টার জন্য আমার মনে হয় না 2টা বা 3টা ক্লাসের বেশি তোমার দরকার হবে, 2 দিন বা 3 দিনের মধ্যে তুমি ভালোভাবে শেষ করে ফেলতে পারবা। এখানে বেসিকের মধ্যে বা বেসিক আলোচনার যে অংশগুলা 7.1-এ কিছু জিনিস যেগুলা পড়ছো ওগুলা এখানে তোমার দরকার হবে। তারপরে 9-10-এ তুমি পড়ে আসছো অলরেডি, এই ধরনের কিছু বিষয় এখানে প্রয়োজন হবে। রিডিয়ান কোণ এটা সেটা হাবি যাবি। তো নতুন করে আলোচনা করার মতো তেমন কিছু আমার মনে হয় না এখানে আছে এই ক্ষেত্রফল নির্ণয় ছাড়া। তো আমরা আহ চেষ্টা করব 2টা ক্লাসে শেষ করার জন্য, আর এই কারণে 2টা ভাগে আমি ভাগ করে নিচ্ছি। আজকে আমরা দেখব ক্ষেত্রফলটা আজকে দেখবো না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে এখান থেকে সম্ভাব্য যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো হয়েছে বোর্ড কোশ্চেনে, সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা আজকে দেখবো। 2, আমরা ইম্পর্টেন্ট 3টা কনসেপ্টের একটা কনসেপ্ট আজকে শেষ করে ফেলবো, সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কন, যেটা তোমরা অলরেডি পারো। ওইটা একটু ধরাই দিলেই শুধু এখানে আমরা কিভাবে মানগুলো পার্টিকুলারলি বের করব বা কোন মানগুলো বের করব
কিভাবে এখানে আমাদের স্কেলিংটা নির্ধারণ করতে হবে ওই জিনিসটা দেখাই দিলেই এটাও তোমরা পেরে যাবা। আর নেক্সট ক্লাসে আমরা 6 অংশের ক্ষেত্রফল নির্ণয়টা দেখবো, প্লাস তার সাথে আমাদের যে প্রমাণমূলক যে অঙ্কগুলো আছে। তাহলে আমাদের যে 4টা জিনিস দরকার, জ্ঞানমূলক আর 3টা কনসেপ্টের অঙ্ক, 2টা ক্লাসে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। আর নির্বাচনী পরীক্ষার জন্য তোমাদের স্পেসিফিক গাইডলাইন, তোমরা এই যে সৃজনশীল গুলা এখানে আছে এই সৃজনশীল গুলা করবা, প্লাস ক্লাসে তোমাকে যে অঙ্কগুলা বোর্ড মানে বই থেকে দাগায় দাগায় করাইছে বা করানো হয়েছে ক্লাসের ক্লাস লেকচার ফলো করবা। এর বাইরে আপাতত তেমন কিছু তোমার করার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে চলো আমরা একদিক থেকে ধারাবাহিকভাবে আগে জ্ঞানমূলক গুলা দেখি। আহ এখানে এই যে প্রশ্নটা আছে, এই ধরনের প্রশ্নগুলা এটা নর্মালি তোমাদের পারার কথা। এইটা টেন এক্স ইকলস টু 3/4, এবং cos x যদি ঋণাত্মক হয় তাহলে sin x এর মান বের করতে হবে। 7.1-এ এই টাইপের অঙ্ক মান বের নির্ণয় করার অঙ্কগুলো তোমরা করে আসছো। তাহলে এইটা কিভাবে করতে হবে? তোমার একটা থিটা দেওয়া আছে tan x, এটা হচ্ছে 3/4। cos x এর ব্যাপারে বলা আছে এটা হচ্ছে ধনাত্মক, তোমাকে বের করতে হবে sin x। তাহলে নর্মালি এই অঙ্কগুলো আমরা সাধারণত ত্রিভুজের মাধ্যমে করে আসছি, এর আগে করা হয়েছে। তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে তোমার লম্ব হবে 3 আর ভূমি হবে 4। এখান থেকে অতিভুজ আসবে আমাদের 5। সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত থেকে আমরা সরাসরি বের করতে পারি। আচ্ছা, এখন এইটা থেকে সরাসরি তুমি সাইন এক্সটা লিখতে পারবা। তাহলে সাইন এক্স ইকুয়ালস টু সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ 3/5। শুধু কি করতে হবে, তোমাকে চিহ্নটা আইডেন্টিফাই করতে হবে। এখন বলো তো এখানে সাইন এক্স এর চিহ্ন এখানে আমরা প্লাস নিব না মাইনাস নিব? প্লাস। হ্যাঁ, এখানে প্লাস নিতে হবে। প্লাস এর কারণটা কি? তার কারণ হচ্ছে যেহেতু ট্যান এক্স পজিটিভ এবং কজ এক্স পজিটিভ, কাজেই সাইন এক্স ও পজিটিভ হবে, কারণ সাইন এক্স কজ এক্স আর সাইন এক্স এর অনুপাতই হচ্ছে ট্যান এক্স। এটা যেহেতু প্লাস হয়েছে, কাজে আমাদের সাইন এক্সটা প্লাসই হবে। আহ এই জিনিসটা এখানে তোমাদের শীট যেহেতু দিয়ে দিচ্ছি, এটা গুছায় লেখা আছে, তুমি কিভাবে লিখবা ছোট, খুব একটা বড় না। এই যে ট্যান এক্স ইকলস টু এত, কজ এক্স ধনাত্মক, সুতরাং সাইন এক্স ধনাত্মক। এখানে আর কোনো লজিক দেখানোর প্রয়োজন নাই, কারণ ট্যান এক্স ধনাত্মক আর কজ এক্স ধনাত্মক হলে সাইন এক্স ধনাত্মক হবে। এটা আসে হলো ওই অনুপাত থেকে। চিত্রটা বের করবা, মানে ড্র করবা, ড্র করে সরাসরি ওইখান থেকে যে সুতরাং সাইন এক্স ইকালস টু 3/5। এই তো। আচ্ছা, এরপর খ নাম্বার বা বাকি অঙ্কগুলো এগুলো আমরা নেক্সটে দেখি। 2 নাম্বার যে প্রশ্ন, এখানে আমাদের জ্ঞানমূলকের যে প্রশ্নটা আসছে এটাও সিমিলার টাইপেরই প্রশ্ন। তোমার এখানে যে তথ্যগুলো দেয়া আছে এটা হচ্ছে একটা চতুর্ভাগের কথা বলছে। sec x ইকালস টু -2, এটা একটা মান, sec x এর মান দেওয়া আছে। আর বলা হচ্ছে এই অঙ্কটার জন্য আমাদের চতুর্ভাগ হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট, তার মানে তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে cos এবং কি, সরি, tan এবং cot ধনাত্মক, আর বাকি সবগুলাই ঋণাত্মক, ঠিক না? এখানে তোমাদের চতুর্ভাগের এইগুলো মনে আছে না? আমি জিনিসগুলো মানে এই মৌলিক বেসিক গুলো কিন্তু আলোচনা করি নাই এই অধ্যায়ের জন্য, কারণ এগুলো তোমরা সপ্তম অধ্যায়ে পড়ছো। কোন চতুর্ভাগে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক এটা মনে আছে সবার? প্রথম চতুর্ভাগে বলো তো, প্রথম চতুর্ভাগে ধনাত্মক কারা? প্রথম চতুর্ভাগ, হ্যাঁ রাব্বি মনে হয় কথা বলতেছো বাট সাউন্ডটা প্রপারলি আসতেছে না। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে স্যার দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক ধনাত্মক। বাকিগুলো ঋণাত্মক। তৃতীয় আর বাকি চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে টেন ধনাত্মক আর হ্যাঁ। চতুর্থ বাকিগুলা চতুর্ভাগে, ঋণাত্মক। চতুর্থ চতুর্থ চতুর্ভাগে চতুর্ভাগে কচ্ছে ধনাত্মক। বাকিগুলো ঋণাত্মক। আচ্ছা গুড, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা যেটা, তুমি যখন চিত্র আঁকবা, তোমার যখন চতুর্ভাগ স্পেসিফাইড থাকবে তখন চিত্রটা কিন্তু চতুর্ভাগের মধ্যে দিতে হবে, না হলে যিনি খাতা দেখবেন তিনি চাইলে নাম্বার কাটতে পারবেন। যেমন এখানে তৃতীয় চতুর্ভাগ বলার কারণে দেখো,
আমাদের এই যে সমকোণী ত্রিভুজ যেটা আঁকা হয়েছে, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে আঁকা হয়েছে। তখন তোমার ভূমি হলো এটা, অতিভুজ হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা। বুঝতে পারছো? চতুর্থ চতুর্ভাগ হলে তখন চিত্রটা এই যে এরকম হবে। আহ এই দিকে তুমি দিবা। প্রথম চতুর্ভাগ হলে নর্মালি যেটা করো, দ্বিতীয় চতুর্ভাগ হলে এরকম। তাহলে চিত্রের জন্য কিন্তু যদি প্রপার না হয়, 2 মার্কসের কোশ্চেন 1 নাম্বার দেখা যাবে কেটে দিবে। আচ্ছা, এইটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তো আর এখানে তেমন কিছু করার নাই। তোমার চিত্র এঁকে লম্ব, ভূমি, অতিভুজ তিনটা যখন পেয়ে যাবা, তুমি দেখবা তোমার কি কি লাগবে। তোমার লাগবে হচ্ছে cos x, তোমার লাগবে হচ্ছে tan x। তাহলে sec x দেওয়া আছে, এখান থেকে cos x আমরা সরাসরি পাবো, এটার উল্টা -1/2। tan x টা বের করতে হবে, বের করে লেফট হ্যান্ড সাইডে বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। কোনো জটিলতা নাই। তার মানে সেম কনসেপ্টের প্রশ্ন, এটা পারবা। এর পরে 3 নাম্বার যেটা, এটাও সেম। আমার মনে হয় এখানে আর আলোচনা করার প্রয়োজন নাই। তোমার এখানে আহ, চতুর্ভাগের কথা বলা হয়েছে, tan থিটার মান দেওয়া আছে, সাইন মাইনাস থিটা প্লাস কস থিটা বের করতে হবে। এই যে মাইনাস থিটার মাইনাসটাকে বের করে নিবা, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা, তারপর মান বসায় যোগ বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এটাও তোমরা পারবা। এরপর 4 নাম্বার যেটা আছে, হ্যাঁ এখানে একটু ক্যালকুলেশন আহ দরকার হয়। আমি জিনিসটা লিখে বুঝাই দিই লাইন বাই লাইন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমার দেওয়া আছে হচ্ছে এখানে cos স্কোয়ার এ ইকুয়ালস টু 1 - cos টু দি পাওয়ার 4a। তোমার টার্গেট হচ্ছে সবগুলোকে কটে নিয়ে যেতে হবে। আর কটে নেয়ার ক্ষেত্রে তোমার দরকার হচ্ছে সাইন, মানে কস বাই সাইন। তাহলে আমরা কি করব, প্রথমে এটাকে একটু সিম্পলিফাইড করে নিব এদিক সেদিক নিয়ে। 1 - cos টু দি পাওয়ার 4a, এটা এখানে কিছু করা যায় না। বাট আমরা যদি এটাকে ইন্টারচেঞ্জ করি, cos টু দি পাওয়ার 4a এটাকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়ালস টু 1 - cos স্কোয়ার, এটাকে এই পাশে দিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের আসবে cos টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু সাইন স্কোয়ারে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হলো cot টু দি পাওয়ার 4 নিয়ে আসবো, যেটা আমাদের টার্গেট। তাহলে cot টু দি পাওয়ার 4 নিয়ে আসার জন্য সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হবে। সিম্পল হিসাব, যেহেতু এখানে cos টু দি পাওয়ার 4 আছে। তাহলে cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু, এইখানে হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a। সাইড নোট দিবা সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে। তাহলে এইখান থেকে তোমার cot টু দি পাওয়ার 4 এটা চলে আসলো, ইকুয়ালস টু 1/sin স্কোয়ারে। তাহলে 1/sin স্কোয়ার থেকে আমাদের আসবে কোসেক স্কোয়ার। কোসেক স্কোয়ারে। আর যেহেতু প্রমাণে আমাদের শুধু কট টু দি পাওয়ার 4 থাকলো, ইকুয়ালস টু কোসেক স্কোয়ারে এটাকে লেখা যাবে 1 + কট স্কোয়ারে। এখন এই যে কট স্কোয়ার এটাকে যদি তুমি লেফট সাইডে নিয়ে আসো, তাহলে প্রমাণ চলে আসবে কট টু দি পাওয়ার 4 মাইনাস কট কট স্কোয়ারই হবে এখানে। প্রশ্নের মধ্যে এটা লেখার ভুল। কট স্কোয়ারে ইকুয়ালস টু 1। বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। ওকে, সহজ এইটা। এই অধ্যায়ের সৃজনশীল অ্যান্সার করা এটা কম্পারেটিভলি ইজি। তারপর 5-এর ক নাম্বার, এখানে যে নিয়মটা করা আছে, আবার মনে হয় এই নিয়মে না করে তোমরা যদি সপ্তম অধ্যায়ে তোমাদের যে নিয়মটা শেখানো হয়েছে ওই নিয়মটা ফলো করো, আমার মনে হয় এটা বেটার। 7.3-তে আছে সেম টাইপের অঙ্ক। এটা সম্ভবত তোমাদের বইয়ের 7 নাম্বার অঙ্ক হওয়ার কথা, 7.3-এর। এই অঙ্কের ক্ষেত্রে তোমরা 7.3 অথবা 7.2 যেটাই হোক, আহ, মনে করে দেখো, আমরা এই ধরনের প্রমাণগুলোর ক্ষেত্রে এখানে এই যে 65 এটাকে ভেঙে 25 আর 40 দুইটা সমষ্টি আকারে লেখা যায়। তাহলে এই অঙ্কগুলো করছিলাম আমরা এইভাবে, যে এখানে tan 65 ডিগ্রি ইকুয়ালস টু tan 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, মানে বড় কোণটাকে ছোট কোণের সমষ্টি আকারে প্রকাশ করতে হয়। এরপর বা tan 65 ডিগ্রি ইকুয়ালস টু, এখানে সূত্র ফেলতে হবে, tan a প্লাস বি সূত্র। তাহলে tan a প্লাস
10b divided by 1 minus 10a 10b। এখন যদি তাড়াতাড়ি গুণ করো তাহলে 10 65 ডিগ্রি মাইনাস 10 65 ডিগ্রি 10 25 ডিগ্রি 10 40 ডিগ্রি equals to 10 25 ডিগ্রি প্লাস 10 40 ডিগ্রি। তোমাদের কারো মনে পড়তেছে কিনা যে এরপরে এই অঙ্কটা কি করছিলা? কি মনে করতে পারতেছো না? দেখো তোমার প্রমাণের জন্য এই 1065 এটা লাগবে, এই যে 1065। তারপরে রাইট সাইডে আসো 1025 লাগবে, 1040 লাগবে, এই তিনটা তুমি পেয়ে গেছো। তাহলে এই যে অতিরিক্ত যেটা এখান থেকে তোমার 1040 কিন্তু প্রমাণে আছে দুইটা, 1040, আরেকটা 1040 তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে এখন 1040 নিয়ে আসবা তুমি কিভাবে? 1040 আসবে এই যে 1065 আর 1025 ক্যান্সেল করতে পারলেই তো 1040 পেয়ে যাচ্ছ। তাহলে ওই ক্যান্সেল করার জন্য 1065 ডিগ্রি মাইনাস যে কোনো একটাকে চেঞ্জ করো। এই 65 কে তুমি লিখতে পারবা 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইন্টু 10 25 ডিগ্রি 10 40 ডিগ্রি ইকুয়ালস টু 10 25 ডিগ্রি প্লাস 10 40 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি 10 65 ডিগ্রি মাইনাস 10 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা ইন্টু 10 25 ডিগ্রি 10 40 ডিগ্রি ইকুয়ালস টু 10 25 ডিগ্রি প্লাস 10 40 ডিগ্রি। এখন এই যে 10 25 আর cot 25 এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। 10 65 ডিগ্রি মাইনাস এই কটকে লেখা যাবে 1/10 25 ডিগ্রি ইন্টু 10 25 ডিগ্রি 10 40 ডিগ্রি 10 25 ডিগ্রি প্লাস 10 40 ডিগ্রি। তাহলে এইটা আর এটা ক্যান্সেল। কি এখন মনে পড়তেছে অঙ্কটা করছিলে কিনা? সেম টাইপের সেম নিয়মের অঙ্ক করছো? জি স্যার। করার কথা এবং ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সপ্তম অধ্যায়ের। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই যে জ্ঞানমূলক প্রশ্ন, এটা চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 6 এর প্রশ্নে থাকতে পারে, চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 7 এর প্রশ্নে থাকতে পারে, মানে পুরো ত্রিকোণমিতির মধ্যে জ্ঞানমূলক এদিক সেদিক হইতে পারে। ইভেন ক্যালকুলাসের প্রশ্নে গিয়েও সেখানে জ্ঞানমূলকে তোমার ফাংশন থেকে ত্রিকোণমিতি থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিলেও সেটাতে আহ মানে হয় আর কি, হতে পারে, সেটা দোষণীয় কিছু না। আচ্ছা এখন এই যে 10 40 ডিগ্রি এটাকে রাইট সাইডে নিয়ে যাও, নিয়ে গেলে দেখো প্রমাণ হয়ে যাবে।
ঠিক আছে, হয়েছে এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে 6 নম্বর প্রশ্নে আসো। এখানে সাইন এক্স প্লাস 16 কোসেক এক্স ইকুয়ালস টু 8 দেওয়া আছে, এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা ওই যে তোমাদের যে মডেল টেস্ট নিচ্ছিলাম সেখানে একটা এমসিকিউ ছিল, যেটার সলিউশনে তোমাদের দেখাইছিলাম যে এইরকম ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে সাইন এক্স এর মান বের করা অথবা কোসেক এক্স এর মান বের করা, একটা পেলে তার একটা পেয়ে যাবা। বের করে লেফট হ্যান্ড সাইডে সেই মান বসায় দিতে হবে। বের করবা কোথা থেকে? এই যে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণ থেকে। এবং এটা বের করার জন্য যে ক্যালকুলেশন তোমাকে করতে হবে এটা খুব সিম্পল ক্যালকুলেশন। আমার মনে হয় এটা লেখা দরকার নাই, এখানে থেকে দেখালেই হবে। তোমার সমীকরণ হলো সাইন এক্স প্লাস 16 কোসেক এক্স। এই কোসেক কে তুমি ভাঙাই দিবা, মানে এক জাতীয় করে ফেলবা 16/sin x। তারপর এখানে লসাগু করলে সাইন স্কোয়ার এক্স প্লাস 16 ডিভাইডেড বাই সাইন এক্স হবে। আর আর গুণ করলে সেটা এই পাশে চলে আসে 8 sin x। সবগুলো যদি এক পাশে নেই তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস 8 sin x প্লাস 16 = 0। এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসবে, আসলে ওইখান থেকে তুমি সাইন এক্স এর মান পেয়ে যাচ্ছ 4। তাহলে কোসেক এক্স হবে তার উল্টা 1/4। এরপরে লেফট হ্যান্ড সাইডে তুমি মান বসাই দিলে দেখবা যে প্রমাণটা চলে আসবে। প্রমাণ বলুক অথবা যদি মান নির্ণয় করতে বলে যে সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কোসেক টু দি পাওয়ার এন এক্স ইকুয়ালস টু হোয়াট, মান বসাইলে দেখবে সেটা তুমি পেয়ে যাচ্ছ। এটা এই অধ্যায়ের অঙ্ক। আচ্ছা এরপর এইখানে 7-এর একটা প্রমাণ। এই ধরনের প্রমাণ আসলে সাধারণত এই যে যেগুলা প্রিভিয়াস এর আসছে এগুলা থেকেই আসার কথা, নতুন অঙ্ক দেওয়ার কথা না। তাহলে এটা এখানে কি আছে দেখো, সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ আলফা ইকুয়ালস টু 0। তো এই প্রমাণগুলা আসলে একটা নির্দিষ্ট যে ইউনিফর্ম নিয়মে করতে হবে তা না, বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় প্রমাণ মিলানো যায়। তো এখানে যে সিম্পলিফাইড ওয়েটা দেখানো হয়েছে এটা সহজ। তুমি প্রথমে সাইন স্কোয়ার আলফাকে রেখে কজ আলফাকে যদি রাইট সাইডে দিয়ে বর্গ করে দাও তাহলে জিনিসগুলাকে এক জাতীয় মানে এক জাতীয় করে নেয়ার থেকে মেইন টার্গেট থাকতে হবে তোমার প্রমাণে কি চাইছে। তোমার ট্যান নিয়ে আসতে হবে, সেক নিয়ে আসতে হবে। তাহলে তুমি যদি বর্গ করো তখন তুমি যেটা পাচ্ছ এই লাইনে এসে প্রমাণ দেখে তোমাকে ডিসিশন নিতে হবে এর পরের লাইনে কি করবা। কারণ নর্মাল ক্যালকুলেশনে তুমি এখান থেকে চাইলে এই যে কস স্কোয়ার আলফাকে লিখতে পারবা 1 - sin স্কোয়ার আলফা, তাহলে সিমিলার হয়ে যাবে। তখন আবার ওই জায়গা থেকে তোমার বেরিল টার্ম এটা সেটা অনেক ধরনের চিন্তা মাথায় আসবে। বাট তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে ট্যান আলফা আর হলো সেক আলফা। তাহলে ট্যান কিভাবে আসবে? যদি সাইনকে কস দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 4 আলফা আমরা পাচ্ছি। আর এই সাইন টু দি পাওয়ার 4 আনার জন্যই মূলত এখানে আমাদের বর্গ করতে হয়েছে। তাহলে এখন সাইন টু দি পাওয়ার 4 আসার পর তুমি শুধু চিন্তা করবা কিভাবে আমার ট্যান টু দি পাওয়ার 4 আসবে। তাহলে তোমার সেটা কস টু দি পাওয়ার 4 আলফা দ্বারা ভাগ করা ছাড়া সম্ভব না। তো এই জন্য এই লাইনে এসে তারপরে লাইনে কস টু দি পাওয়ার 4 আলফা দ্বারা ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে এখানে আসলো ট্যান টু দি পাওয়ার 4 আলফা। আর এখানে কাটাকাটি গিয়ে 1/cos স্কয়ার আলফা। এই 1/cos স্কয়ার আলফাকে লেখা যাবে সেক স্কয়ার আলফা। আর সেখান থেকে আমাদের প্রমাণ চলে আসবে। তারপর মনে হয় এটা বুঝতে পারছো, যেহেতু সলিউশন করা আছে তোমরা শীট থেকে দেখো, দেখলে বুঝতে পারবে। কঠিন না। আর এইটা যেটা এইটা সপ্তম অধ্যায়ের অঙ্ক, 2018 সালের প্রশ্ন আসছিল। এইখানে sin 44 ডিগ্রি আর হলো cos 45 ডিগ্রি এটা করাইছি তোমাদের 7.2 এর অঙ্ক অথবা 7.3 এর অঙ্ক, দুইটা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় পাবা। তুমি যে কাজটা করবা প্রথমে এক জাতীয় করে নিবা। এই যে sin 44 ডিগ্রি প্লাস হয় cos কে সাইন বানাবা 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে লিখে, অথবা সাইন কে cos বানাবা, বানানোর পর সাইন সি প্লাস সাইন ডি অথবা cos সি প্লাস cos ডি ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখবে এটা চলে আসছে। এটা সম্ভবত উদাহরণে করা আছে অঙ্কটা। আচ্ছা এই ছিল মোটামুটি জ্ঞানমূলকের ধারণা। এখান থেকে আহ তুমি ধরে নিতে পারো যে মানে সাধারণ ফর্মুলার প্রয়োগ বা সিম্পল যে অঙ্কগুলো ওই অঙ্কগুলো সাধারণত জ্ঞানমূলকে আসে। আর তুমি করো নাই এরকম কোন অঙ্ক আসছে সেটাও যদি তোমার মোটামুটি ফর্মুলা গুলা মাথায় থাকে, ত্রিকোণমিতিক কনসেপ্টের বিষয়গুলো যদি মোটামুটি প্র্যাকটিস থাকে দেখবা এমনিতে পেরে যাচ্ছ। কাজে এটার জ্ঞানমূলক নিয়ে অতটা ওরিট হওয়ার কিছু নাই। এর বাইরে তুমি যেটা করবা তোমার ক্লাসে যে অঙ্কগুলা কম বেশি করাইছে অধ্যায় থেকে ওই অঙ্কগুলো একটু দেখবা। আচ্ছা এখন আমরা যদি ইটা দেখি, গ্রাফটা দেখি যে এখানে গ্রাফগুলা কি ধরনের হয়। যেমন এখানে যে প্রশ্নটা আসছে y = f(8x) -π থেকে পাই, এই রেঞ্জের মধ্যে লেখচিত্র অঙ্কন করতে বলছে। কোন কোন প্রশ্নে অনেক সময় তোমাকে বৈশিষ্ট্য লিখতে বলবে।
আচ্ছা, এখানে এফ অফ এক্সটা কোথায়? এই যে সাইন এক্স বাই ফোর, তাহলে এটার 8x। তাহলে এফ অফ এক্স এর জায়গায় যদি তুমি 8x বসাও, তাহলে কাটাকাটি গিয়ে এখান থেকে আসবে সাইন টু এক্স। মূলত সাইন এক্স, সাইন টু এক্স, কজ এক্স, কস টু এক্স, এই ধরনের ইগুলাই বা 3x যেটা আসুক, এই ধরনের ফাংশন গুলাই সবচেয়ে বেশি আসে। তাহলে এখানে তুমি যখন গ্রাফ আঁকবা, গ্রাফের ক্ষেত্রে সবচেয়ে সহজ বলতে পারো যে এখানে তেমন কোনো ঝামেলা নাই, সবগুলো অঙ্ক একই প্যাটার্নের, তোমার লেখাও তেমন বেশি নাই। প্রথমে ফাংশনটা লিখে তোমার যার গ্রাফ আঁকতে চাচ্ছ ওইটা বের করে নিতে হবে। এই যে সাইন টু এক্স, তোমার রেঞ্জ হচ্ছে মাইনাস পাই থেকে পাই, অর্থাৎ -180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেয়ারফুলি এই যে সীমা নির্ধারণটা প্রপারলি করতে হবে, আদারওয়াইজ গ্রাফটা তুমি ভালোভাবে আঁকতে পারবে না। তো তোমার যেহেতু -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রি পর্যন্ত, তুমি 30 ডিগ্রি ব্যবধানেও নিতে পারো, কোনো সমস্যা নাই। 15 ডিগ্রি ব্যবধানে নিলে এটার মানটা আরেকটু স্মুথ হবে। আর এই সৃজনশীলটা বেটার হয় তোমরা চেষ্টা করবা যদি গ্রাফ থাকে শেষে অ্যান্সার করার জন্য। কারণ এখানে অনেক সময় ক্যালকুলেশন করতে গিয়ে যদি তোমার মানে নোন অঙ্ক না থাকে, যেমন সাইন এক্স, সাইন টু এক্স, এই ধরনের মানগুলো না থাকে যেগুলো তুমি বারবার হয়তো করছো, তোমার মুখস্থের মতো হয়ে গেছে, দ্রুত ক্যালকুলেশন করতে পারবা, আদারওয়াইজ দেখা যাবে এখানে একটু সময় বেশি লাগবে। তো এই জন্য শেষের দিকে যদি অ্যান্সার করতে হয় তখন করাই ভালো। করতে হয় মানে কি, তোমার যদি অন্তরীকরণ থেকে কমন পড়ে যায়, যোগজীকরণ থেকে কমন পড়ে যায়, তখন তো আর তোমার ত্রিকোণমিতি অ্যান্সার করতে হচ্ছে না। মানে খ বিভাগে তোমার 4টা প্রশ্ন, 6 নাম্বার থেকে একটা, 7 নাম্বার থেকে একটা, 8 নাম্বার থেকে 9 থেকে একটা, 10 থেকে একটা। তো সেই ক্ষেত্রে তুমি লাস্ট অ্যান্সার করাটা আমি রিকমেন্ড করি। আচ্ছা, এখন জিনিসগুলো কিভাবে নেবা? এই যে -180 ডিগ্রি, এর সাথে 15 যোগ করবা, মানে 15 ডিগ্রি ব্যবধানে যদি নাও। আর যদি আরো বড় থাকে তখন 30 ডিগ্রি ব্যবধানে নেওয়াটাই ভালো। তাহলে 165 ডিগ্রি, 150, 135, 120, এইভাবে একেবারে যাইতে হবে 180 পর্যন্ত। ক্যালকুলেটর চাপলে এই যে সাইন টু এক্স, তুমি এখানে ভ্যালুগুলো পেয়ে যাবা। নর্মাল গ্রাফ যেভাবে আঁকো ওইভাবেই, শুধু এখানে এক্স অক্ষ বরাবর কৌণিক ব্যবধানটা হবে ডিগ্রিতে, আর ওয়াই অক্ষ বরাবর মানগুলো আসবে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু। আচ্ছা, স্কেল নির্ধারণটা আমরা কিভাবে করব? এই যে ছক কাগজে পরস্পর যদি রেখা নির্ধারণ করি, এটা ম্যান্ডেটরি না, নাহলে কোনো সমস্যা নাই। স্কেলিং এ আসো, এখানে এই যে এক্স, ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু 5 ডিগ্রি, এইটা ডিপেন্ড করবে তোমার উপর যে তুমি ধরো কি ধরনের গ্রাফ পেজ ব্যবহার করতেছো, অর্ধেক না পুরাটা, কারণ মান আবার তুমি কত বড় পাচ্ছ। তো এখানে যেহেতু তোমার 180, এক্স অক্ষ বরাবর 180 ডিগ্রি, তুমি যদি 5 করে ধরো, তাহলে তোমার 180-কে 5 দ্বারা ভাগ করে দেখবা যে সর্বোচ্চ মানটা তাহলে কত হচ্ছে, তত ঘর যাইতে হবে। অথবা তুমি যদি 10 ডিগ্রি করে ধরো, তাহলে 18 করে নিতে হবে সর্বোচ্চ। তো এটা এই অ্যাজাম্পশনটা পুরাপুরি তোমাকে খাতায়, আমি যতটাই এখানে মুখে বলি বা বুঝাই দেই, তুমি যদি খাতায় জিনিসটা ড্র না করো, তাহলে রিলেট করতে পারবে না। তাহলে তুমি এখানে 5 ডিগ্রি ধরবা এক বাহু নাকি 10 ডিগ্রি ধরবা, এটা ডিপেন্ড করবে তোমার মানের উপর। তুমি যদি 10 ডিগ্রি ধরো তাহলে 18 ঘর যাবে, আর যদি 5 ডিগ্রি ধরো তাহলে ডাবল, মানে 36 ঘর যাইতে হবে। এই যে দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, এই যে 35, 36, তার মানে আমাদের লাস্ট যে পয়েন্টটা এটা 36 বর্গ ঘর আমাদের কাউন্ট করতে হবে। আর যদি তুমি 10 ডিগ্রি করে ধরতা, তাহলে এটা আসতো হচ্ছে তার অর্ধেক, মানে এই পর্যন্ত আসতো চিত্রটা। আচ্ছা, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর তোমার ধরতে হবে ডিগ্রিতে। আর ওয়াই অক্ষ বরাবর এইখানে কিন্তু তোমার মানগুলা হচ্ছে ওয়ানের থেকে ছোট, ম্যাক্সিমাম ওয়ানের থেকে বড় না। তাহলে এখানে তুমি বেশি ঘরকে কম একক ধরবা। এক্স অক্ষ বরাবর এক ঘরকে তুমি 5 ডিগ্রি ধরতেছো অথবা 10 ডিগ্রি ধরতেছো, মানে এক ঘরকে বেশি মান ধরা হচ্ছে, আর এখানে বেশি ঘরকে কম মান ধরা হবে। যেমন এখানে যেটা ধরছে 20 বাহুর ধরো, মানে ক্ষুদ্রতম 20 বর্গ একক বা বর্গ ঘর যেগুলা, এগুলা ইকুয়ালস টু 1 একক ধরা হয়েছে। তার মানে যখন এক হবে তখন তোমাকে 20 ঘর গুনতে হবে। তাহলে এই মানটা বসানোর ক্ষেত্রে অনেক সময় অনেকে কমপ্লেক্সিটি ফিল করো। তোমাকে যেটা করতে হবে, এই যে যেমন ধরো 0, তাহলে একটা করে বিন্দু দেখাই, -180 ডিগ্রি, 0, তাহলে -100 মানে কি, এখানে তোমার 5 দ্বারা ভাগ করলে হবে 36, আর ওয়াই এর মান হবে 0।
তাহলে এই যে বিন্দুটা, এক্স অক্ষ বরাবর 36 ঘর গেছে আর ওয়াই অক্ষ বরাবর এখানেই জিরোতে আছে। এরপর দ্বিতীয় যে বিন্দুটা আছে সেটা হচ্ছে -65, 165 আর হচ্ছে 0.05। তাহলে 165-কে তুমি 5 দ্বারা ভাগ করবা। 5 দ্বারা ভাগ করলে দেখবা এইখান থেকে কত আসে, মেবি 33 বা এরকম আসতে পারে। তাহলে এক্স অক্ষ বরাবর এই যে ধরো 33 ঘর গেলাম, গিয়ে এখন ওয়াই অক্ষ বরাবর আমরা কয় ঘর যাব? ওয়াই অক্ষ বরাবর তুমি কয় ঘরকে এক একক ধরছো? 20 ঘরকে। এই 20 দ্বারা এটাকে গুণ করবা, মানে উল্টা কাজটা করতে হবে। এই 0.505, 0.5 কে গুণ করতে হবে। তুমি যদি গুণ করো তাহলে 20 দ্বারা গুণ করলে দেখো কত আসে। 0.5 কে 20 দ্বারা গুণ করলে কত হবে? 10। তাহলে তোমার এইদিকে যাইতে হবে 10 ঘর, উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর। 10 ঘর গিয়ে যে বিন্দুটা হবে সেটা হবে আমাদের এখানে নির্ণয় বিন্দু। এই যে এখান থেকে 10 ঘর গেছে। তাহলে একটা সহজ কথা তুমি মনে রাখতে পারো বা খাতায় লিখে রাখো, যে এক্স অক্ষ বরাবর যত ডিগ্রি ধরবো তত দ্বারা ভাগ করতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর যত ঘর ধরা হবে তত দ্বারা গুণ করতে হবে ছক কাগজে বসানোর ক্ষেত্রে। এটা ছাড়া কিন্তু আর তোমার এখানে ঝামেলা হওয়ার কোনো বিষয় নাই, কোনো ইস্যু নাই। যেমন আবার বলতেছি দেখো, এই যে এক্স অক্ষ বরাবর যে মানগুলা, এই মানগুলা সবগুলো বড় বড় মান। 180 ডিগ্রি, -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রি, 360 পর্যন্ত থাকবে এখানে কোনো কোনো অঙ্কে। তাহলে এই মানগুলাকে তুমি যত ডিগ্রিকে এক একক ধরবা, 10 ঘর বা 10 ডিগ্রি হইতে পারে, 5 ডিগ্রি হইতে পারে, 30 ডিগ্রি হইতে পারে, সেটা দ্বারা ভাগ করতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর যে মানগুলা, এই মানগুলো সবসময় দেখবা 1-এর থেকে ছোট, 1 থেকে -1-এর মধ্যে। এইগুলাকে তুমি যত ঘরকে এক একক ধরতেছো তত দ্বারা গুণ করবা। তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে ভাগ, ওয়াই অক্ষের ক্ষেত্রে গুণ, তারপরে ছক কাগজে বসাইতে হবে। যেমন আমরা এই যে 1, তাহলে 1-কে, এই 1 যখন আমরা বসাবো তখন 20 দ্বারা গুণ করতে হবে, 20 ঘর যাবে। -1, 20 ঘর নিচের দিকে। আর এগুলা সবগুলাকে 20 দ্বারা গুণ করলে যত ঘর হয় তত ঘর বসাইতে হবে। এই হচ্ছে এখানে মূল মেকানিজম। তাহলে এটা তোমরা বুঝতে পারছো কিনা? আর এই যে বিন্দু বসায়া তারপর বিন্দু যোগ করে দেওয়া স্মুথলি, এটা স্কেল ধরে যোগ করা যাবে না, একেবারে সোজা করে দিলা এরকম না। এটা মানে নর্মালি স্মুথ যাতে হয় ওইভাবে, মানে ফ্রি হ্যান্ডে তোমাকে যোগ করতে হবে। তো এখন তোমরা বলো, তোমাদের কোনো ডাউট আছে কিনা কোনো জায়গায় বোঝার, বা কোনো প্রশ্ন থাকলে বলো। সবাই পারবা? গ্রাফ পারবা? জি স্যার। আচ্ছা, রাব্বি মেসেজ করে জানাইছো। আচ্ছা, তোমরা তাহলে আজকে যেটা করো সেটা হচ্ছে এই যে ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায় থেকে যে কয়টা এরকম গ্রাফের প্রশ্ন আছে গ্রাফগুলো দেখো, একটা তোমরা মানে কমপ্লিটলি করবা, খাতায় লিখবা পুরাটা, আর বাকিগুলা মানে কমপ্লিটলি করার দরকার নাই, রাফলি করে দেখবা যে হচ্ছে কিনা। গ্রাফগুলো আজকে শেষ করো, জ্ঞানমূলক প্রশ্নগুলো আজকে দেখবা, আর তোমার লেকচার খাতাগুলো বের করে দেখবা যে কোন কোন অঙ্কগুলো করানো হয়েছে, কোনগুলা করতে হবে। কালকে আমরা চেষ্টা করব, কালকে বা কালকের পরের দিন, যে বাকি যা যা আছে এই অধ্যায়ের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে অন্যান্য প্রমাণের যেগুলো, ওগুলো শেষ করে ফেলার জন্য। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।